যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। মেজর ডালিম রচিত আত্মজীবনীমূলক একটি বই, পূর্ববর্তী অধ্যায়ের পর। 1972 সালে বাংলাদেশ সরকারকে সোভিয়েত ইউনিয়ন সরকার পড়াশোনার জন্য 100টি বৃত্তি দেয়। মেধা অনুসারে 100 জন ছাত্র নির্বাচিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। 8ই জুলাই নির্বাচিত তালিকা থেকে হঠাৎ করে অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে 41 জনকে বাদ দিয়ে নতুন করে তাদের জায়গায় অন্য 41 জনকে নির্বাচিত করা হয়। মুজিববাদে বিশ্বাসী ছিল না বলেই প্রথম নির্বাচিত 41 জনকে বাদ দেওয়া হয়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়েও মুজিববাদকে কেন্দ্র করে মতবিরোধের সৃষ্টি হয়। নেতাদের বিবৃতি বক্তব্যে এই আন্তবিরোধ ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। 1972 সালের 18ই জুলাই তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী চট্টগ্রামে ঘোষণা করেন, গণতন্ত্রের নীতি ও আদর্শেই দেশ পরিচালিত হবে। তার একদিন আগে ঠাকুরগাঁয়ে এক জনসভায় আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরী বলেন, মুজিববাদের 4 নীতি দ্বারাই দেশ চালিত হবে। তার কয়েকদিন পরে 31শে জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক কমিটিতে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মুজিববাদ কায়েমের জন্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করা হয়। 12ই আগস্ট অর্থমন্ত্রী ও প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ ভাওয়ালের এক জনসভায় বলেন, সমাজতন্ত্রের প্রতি বাধা আসলে গণতন্ত্র ত্যাগ করব। 20শে আগস্ট আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ধার করা আদর্শ এবং মাওবাদী চক্রান্ত। রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র কায়েম হবেন। মন্ত্রী বলেন, সমাজতন্ত্রের জন্য প্রয়োজনে গণতন্ত্র ত্যাগ করব। শীর্ষ নেতা শেখ মুজিব বলেন, দুটোকে মিলিয়ে মুজিববাদ কায়েম করা হবে। এইভাবেই দেশে সৃষ্টি করা হলো আদর্শগত বিভ্রান্তিকর এক চরম অবস্থা। আর এই বিভ্রান্তির ফলে শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগই নয়, সমস্ত জাতিই হলো দ্বিধাবিভক্ত। ভারতে দাসখাত লিখে দিয়ে স্বাধীনতা ভারতীয় শাসনতন্ত্রের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র গলধকরণ করে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগ সরকার স্ববিরোধী ওই 4 নীতিকে শাসনতন্ত্রের 4 স্তম্ভে পরিণত করে মুজিববাদ প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়। উল্লেখিত গণবিরোধী নীতিগুলোর ককটেল ফর্মুলা দিয়ে দেশ শাসন করে সমৃদ্ধ সোনার বাংলা ও সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টার ফলে দেশ ও জাতির কী অবস্থা হয়েছিল সেটা অনুধাবন করার জন্য নীতিগুলোর কিছুটা বিশ্লেষণ দরকার। জনাব তোফায়েল আহমেদের দাম্ভিক বক্তব্য, সমাজতন্ত্র ও গণতন্ত্র একসাথে কায়েম করে মুজিববাদকে বিশ্বের 3য় রাজনৈতিক দর্শন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী বলতে হয়, গণতন্ত্র ও সমাজতন্ত্র দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী দর্শন। গণতন্ত্রের মূল প্রেরণা এসেছে মানুষের মৌলিক অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তি স্বাধীনতা থেকে। আ ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড শ্যাল ডাই ফ্রি। রাষ্ট্রকাঠামোর বেসিক স্ট্রাকচার, দ্যাট ইজ ইকোনমিক্স, এবং সুপার স্ট্রাকচার, দ্যাট ইজ পলিটিক্স, এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিটি মানুষের থাকবে ব্যক্তিগত স্বাধীনতা, থাকবে তাদের মেধা ও কর্মশক্তির বিকাশের অবাধ পরিবেশ, থাকবে ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতা। এই নীতির উপরেই গড়ে উঠেছে পশ্চিমা দেশগুলোর ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও তাদের কৃষ্টি এবং সভ্যতা। বিকশিত হয়েছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। গণতান্ত্রিক সভ্যতায় অ্যান্টিথিসিস হিসেবেই কার্ল মার্কস উপস্থাপন করেন সাম্যবাদ ও সমাজতন্ত্রের রাজনৈতিক দর্শন। ধনতন্ত্র থেকে সাম্যবাদে উত্তরণের ট্রানজিশনারি ফেজকে বলা হয় সমাজতান্ত্রিক অধ্যায়। সমাজতন্ত্রকে কার্যকরী করার জন্য কেড়ে নেওয়া হয় ব্যক্তি স্বাধীনতা, জাতীয় পরিসরে চাপিয়ে দেওয়া হয় একটি বিশেষ শ্রেণীর একনায়কত্ব। রাষ্ট্রীয়করণের মাধ্যমে উৎপাদন যন্ত্রগুলোর ভাগ্যবিধাতা হয়ে ওঠেন দলীয় নেতারা। উৎপাদন শক্তির স্বাভাবিক বিকাশের সব সম্ভাবনা ও পথ রুদ্ধ করে দেওয়া হয়। ইনসেন্টিভহীন উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের মাত্রা কমে যায়। স্বাভাবিকভাবে মানুষকে রূপান্তরিত করার চেষ্টা চালানো হয় যন্ত্রে। যান্ত্রিক জীবনের বিভীষিকার চাপে জনগণের কর্মস্পৃহা লোপ পায়। সাধারণ জনগণের শ্রমের ফলে অর্জিত সম্পদের ভোগী হয়ে ওঠেন রাজনৈতিক পার্টির নেতারা এবং রাষ্ট্রীয় প্রশাসনের আমলাতন্ত্র। জনসাধারণের জীবনযাত্রার মান যায় কমে ক্রমান্বয়ে, ফলে ঘনীভূত হয়ে ওঠে সামাজিক ক্ষোভ। তারই বহিঃপ্রকাশ সামাজিক বিপ্লবের স্রোতে ঠুনকো তাসের প্রাসাদের মতো ভেঙে গুড়িয়ে যায় রাষ্ট্রীয় কাঠামো ও সমাজ ব্যবস্থা। সমাজতন্ত্রের নিঃসারতা আজ বিশ্ব পরিসরে প্রমাণিত পেয়েছে পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর বিপর্যয়ের ফলে। সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো প্রতিষ্ঠাতা এবং নেতারা আজ সমাজতন্ত্রের আদর্শকে আস্থা করে ফেলে দিয়ে গণতন্ত্র ও বাজার অর্থনীতির নীতিকে গ্রহণ করে অতীতের
করা ভুলেরই শুধু প্রায়শ্চিত্ত করছেন সেটাই নয়, তারা এটাও পরিষ্কারভাবে প্রমাণ করেছেন গণতন্ত্রকে গ্রহণ করলে সমাজতন্ত্রকে বর্জন করা হয়ে ওঠে অপরিহার্য। এই দুইয়ের সহাবস্থান বৈজ্ঞানিকভাবেই অসম্ভব। প্রতিটি মানুষ তার আপন স্বাতন্ত্র্যে বিকশিত। এই প্রাকৃতিক নিয়মকে মেনে নিয়ে গড়ে উঠেছিল ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের দর্শন। তাই আজও মানুষের কাছে আবেদন রয়েছে এই দর্শনের। পক্ষান্তরে প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করে মানুষকে যন্ত্রে পরিণত করার চেষ্টা ও যন্ত্র হিসেবে মূল্যায়ন করার ফলেই সমাজতন্ত্র দর্শন হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। স্বাধীনতোত্তর বাংলাদেশের জনগণও ঠিক একই কারণে মেনে নেয়নি সমাজতন্ত্রের চাপিয়ে দেওয়া নীতি, বিশ্বাস করেনি আওয়ামী লীগের জগাখিচুড়ি মুজিববাদী আদর্শের ভাওতাবাজি। এবার আলোচনা করা যাক ধর্মনিরপেক্ষতা নিয়ে। ধর্মনিরপেক্ষতার আক্ষরিক মানেটা আজ অবধি আমি ঠিক বুঝে উঠতে পারিনি। ধর্মনিরপেক্ষতা বলতে যদি বোঝানো হয় সব ধর্ম থেকে সমদূরত্ব বজায় রাখা, তাহলে সেটা হয়ে পড়ে ধর্মহীনতারই শামিল। বর্তমান আধুনিক বিশ্বেও প্রতিটি মানুষ কোনো না কোনো আদর্শ এবং বিশ্বাসকে কেন্দ্র করেই বেঁচে থাকে। তারা বাঁচার উৎসও পেয়ে থাকে সেই সমস্ত বিশ্বাস এবং আদর্শ থেকে। কেউ কি কোনো আদর্শ কিংবা বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে জীবন ধারণ করতে পারে? হয়তো বা পারে, তবে আমার জানা মতে তেমন কোনো ব্যক্তির সাক্ষাৎ আমি আজ অবধি পাইনি। বিশ্বাস অনেক প্রকার হতে পারে, যেমন ধর্মীয় বিশ্বাস, মানবতাবাদ, এথিজম বা নিরীশ্বরবাদ, অ্যানিমিজম, পৌত্তলিকতাবাদ ইত্যাদি। যে যাই বিশ্বাস করুক না কেন সেটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। প্রত্যেকের কাছে তার বিশ্বাস তার নিজের জীবন ধর্ম। রাষ্ট্রীয় নীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা জনগণের উপর চাপিয়ে দেওয়ার অর্থ দাঁড়িয়েছিল জনগণ তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস থেকে জোর করে নিরপেক্ষ রাখার ব্যর্থ প্রচেষ্টা। এই ধরনের প্রচেষ্টা অবশ্যই মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। ধর্মনিরপেক্ষতার নীতি সরকারিভাবে শাসনতন্ত্রের স্তম্ভ হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ সরকার দেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের লোকের ধর্মীয় বিশ্বাস ও চেতনার অবমাননা করেছিল। বাংলাদেশের ধর্মভীরু জনতা তাদের ধর্মীয় বিশ্বাসের এই অবমাননা কিছুতেই মেনে নেয়নি। প্রত্যেকের নিজস্ব ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করে এসেছে এই দেশের মানুষ চিরকাল। তাছাড়া ধর্মীয় সহনশীলতার এক গৌরবময় ঐতিহ্য বাংলাদেশি জনগণের আদিকাল থেকে বহন করে এসেছে। উপমহাদেশের অন্যান্য অঞ্চলে ধর্মীয় আদর্শের প্রচার ও প্রতিষ্ঠার জন্য অনেক হিংসাত্মক হানাহানি, এমনকি ধর্মীয় যুদ্ধও হয়েছে। বর্তমানে ভারতেও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে বিভিন্ন জায়গায়, কিন্তু বাংলাদেশের মাটিতে বিভিন্ন ধর্মের সম্প্রদায় বসবাস করছে যুগ যুগ ধরে নিশ্চিন্তে নির্ভয়ে আপন ধর্মীয় স্বাধীনতা নিয়ে। এটা একটি ঐতিহাসিক সত্য এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গৌরব। এই গৌরবকে কলুষিত করার জন্য সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে কায়েমি স্বার্থ এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে অনেকেই, কিন্তু তাদের সব চক্রান্তই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সচেতন জনতা। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়। ধর্মপ্রাণ বাঙালি মুসলমানদের কাছে শুধু একটি আধ্যাত্মিক বিশ্বাসই নয়, ধর্ম হচ্ছে তাদের জীবন আদর্শ, আ ওয়ে অফ লাইফ। তারা মনে প্রাণে ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। ইসলাম ধর্মের অনুশাসন তাই তারা পালন করে, বিচার বিবেচনা করে। ইসলাম ধর্মে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু ধর্মাবলম্বীদের প্রতি মুসলমানদের কিংবা মুসলমান রাষ্ট্রের কী দায়িত্ব সে সম্পর্কেও পরিষ্কার নির্দেশ পবিত্র কোরআনে বর্ণিত আছে। সে অবস্থায় নিরপেক্ষতার নীতি শাসনতন্ত্রে গ্রহণ করা ছিল নিষ্প্রয়োজন। বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের জীবনধারার আলোকে প্রণীত হবে স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র। এটাই ছিল জনগণের আশা ও আকাঙ্ক্ষা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতীয় পরিচিতি এবং জাতীয়তাবাদ নিয়ে শোরগোল তুলল, কিন্তু তারা পূর্বতন ঐতিহাসিক বাংলাদেশের এই মানব গোষ্ঠীর জাতীয়তার মূল ভিত্তি সম্পর্কে কিছুই বলল না। বাংলাদেশের স্বাধীনতা লাভের সুযোগে অনেকে আবার সরবে মেতে উঠল। তারা বলে বেড়াতে লাগলো মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে যে রাজনৈতিক উপমহাদেশে সংগঠিত হয়েছিল এবং পরিণতিতে ভারতবর্ষ বিভক্ত হয়েছিল, সেই দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে। অর্থাৎ পক্ষান্তরে তারা এটাই বলার চেষ্টা করলো যে ভারত বিভক্তি অন্যায়ভাবে করা হয়েছিল। এই ধরনের উক্তি নেহাত অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের বক্তব্যে অখণ্ড ভারতের প্রবক্তাদের প্রচারণারই মিল খুঁজে পাওয়া যায়।
উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকালে কংগ্রেস অনুসৃত অখণ্ড ভারত এবং মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব, এই দুইটা বিষয়ের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। প্রাগৈতিহাসিক যুগ থেকেই এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের স্বকীয়তা বজায় রেখে স্থানীয়ভাবে স্বাধীনভাবে বসবাস করে এসেছে। শুধুমাত্র বহিরাগত বিজাতীয় শক্তিরাই তাদের শোষণ পাকাপোক্ত করার জন্য অস্ত্রের বলে দেশীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা কেড়ে নিয়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই উপমহাদেশে একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার চেষ্টা করেছে। বৈদিক যুগে আর্যভাষীদের আগমনের কাল থেকে ব্রিটিশ উপনিবেশদের শাসনকাল পর্যন্ত ইতিহাস ঘাটলে এই সত্য অতি সহজেই অনুধাবন করা যায়। আদিকালের বর্ণ হিন্দুরা রামরাজ্য কায়েমের ধোঁয়া তুলে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। একচ্ছত্র আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়নি আফগান এবং মুঘল শাসকরাও। একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদী আধুনিক উচ্চতর মানের সমরাস্ত্র এবং বৈজ্ঞানিক প্রযুক্তির বদৌলতে পুরো উপমহাদেশকে একটি প্রশাসনিক রাষ্ট্রের রূপ দিতে সক্ষম হয়েছিল। অতএব যুক্তিযুক্ত কারণেই বলা যায় একক রাষ্ট্র হিসেবে ভারতের ইতিহাস অতি সাম্প্রতিক। 19 দশকে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর আন্দোলন যখন দানা বেঁধে উঠছিল, তখনই পাশ্চাত্য ধ্যান ধারণায় দীক্ষিত বর্ণ হিন্দুদের নেতৃত্বে সৃষ্টি করা হয় কংগ্রেস পার্টি, তাও ব্রিটিশ প্ররোচনায়। মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতার দাবিকে উপেক্ষা করে ব্রিটিশ সৃষ্ট ইন্ডিয়ান ইউনিয়নকে অটুট রেখে স্বাধীনতার পর তাদেরকে ক্ষমতায় বসানো। এর ফলে বর্ণ হিন্দুরা দীর্ঘদিনের লালিত স্বপ্ন অখণ্ড ভারতে রামরাজ্য প্রতিষ্ঠার সম্ভাবনা দেখতে পায়। তাদের প্রতি ব্রিটিশ সহযোগিতার কারণ ছিল মূলত দুটি। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উপমহাদেশ দখল করতে হয়েছিল মুসলমানদের বিরোধিতার মুখে, ফলে মুসলমানরা হয়ে ওঠে তাদের চোখের বালি। প্রতিহিংসার রোষানলে ব্রিটিশ সরকার মুসলমানদের ঘৃণা ও সন্দেহ করতে থাকে। পক্ষান্তরে হিন্দুরা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তাদের সাহায্যই করেছিল মুসলমানদের পরাস্ত করে ক্ষমতা দখলের ব্যাপারে। পুরস্কার স্বরূপ মুসলমান ধন সম্পদ হিন্দুদের হাতে তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ব্রিটিশ অনুকম্পা ও মদতপুষ্ট হিন্দুরা সমাজের সর্বক্ষেত্রে হয়ে ওঠে বিত্তশালী এবং প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। মুসলমানরা হয়ে পড়ে নিঃস্ব ও ক্ষমতাহীন। সুদীর্ঘ 200 বছরের ব্রিটিশ গোলামির ইতিহাসে হিন্দু সম্প্রদায় বরাবরই ছিল ব্রিটিশ শাসক গোষ্ঠীর সহযোগী মিত্র শক্তি, আর মুসলমানরা পরিণত হয় নিগৃহীত ও করুণার পাত্রে। পাশ্চাত্য শিক্ষা এবং ধ্যান ধারণায় গড়ে ওঠা উচ্চবর্ণ হিন্দু সম্প্রদায়ের আনুগত্য সম্পর্কে ব্রিটিশ শাসক গোষ্ঠী ছিলেন কনভিন্সড। তাই তারা চেয়েছিলেন স্বাধীনতার পর রাষ্ট্রীয় ক্ষমতা ওই শ্রেণীকেই অধিষ্ঠিত করতে, যাতে করে সমগ্র উপমহাদেশ সে তাদের মাধ্যমে নিজেদের স্বার্থ কায়েম রাখা সম্ভব হয়। পরিকল্পনা অনুযায়ী কংগ্রেসকে জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটি ছিল তাদের সমগ্র জাতীয় ক্ষমতার দাবিদার বানানোর পূর্বশর্ত। সেটা অর্জন করার জন্য ধর্মীয় চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। অতি কৌশলে বন্দে মাতরম, ভারত মাতা, হিন্দুস্তান, জয় হিন্দ স্লোগান তুলে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও আনুগত্য লাভ করে কংগ্রেসকে একমাত্র জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন নব্য চাণক্যরা। বাট এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলনের গায়ে তথাকথিত নিরপেক্ষতার ধ্বজাধারী কংগ্রেস যখন হিন্দু ধর্মের নামাবলী একতরফাভাবে চাপিয়ে দিল, তখন সংখ্যালঘু জাতিগোষ্ঠীরা নিজেদের অস্তিত্ব সম্পর্কে শঙ্কিত হয়ে ওঠে। এই অবস্থায় উপমহাদেশের বিভিন্ন জাতিসত্তায় বিভক্ত মুসলমান সম্প্রদায় নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য ভিন্ন রাষ্ট্রের দাবিতে সোচ্চার হয়ে জোর আন্দোলন গড়ে তোলে। এই প্রেক্ষাপটেই কংগ্রেসের মোকাবেলায় মুসলমানদের দাবিকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্যই গঠন করা হয়েছিল রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ, এবং কংগ্রেসের অখণ্ড ভারত তত্ত্বের মোকাবেলায় মুসলিম লীগের প্রচার করেছিল দ্বিজাতি তত্ত্ব। পরবর্তীতে ক্রমান্বয়ে হিন্দুদের জন্য হিন্দুস্তান এবং মুসলমানদের জন্য পাকিস্তান, এই দুটো দাবিতে হিন্দু মুসলমান এই দুই ধর্ম গোষ্ঠীর মেরুকরণ ভয়াবহ সংঘাতের রূপ ধারণ করে। সংঘর্ষে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে দুই পক্ষেই। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই হিন্দুস্তান ও পাকিস্তান সৃষ্টির দাবি বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল ব্রিটিশ সরকারকে। তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া হয় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা দ্বিজাতি তত্ত্বকে খণ্ডিত করেছে, তবে যুক্তিযুক্ত কারণেই মেনে নিতে হবে
বাংলাদেশের স্বাধীনতা অখণ্ড ভারত তত্ত্বকেও খণ্ডিত করেছে একইভাবে। কিন্তু আমার মনে হয় 1971 সালে দ্বিজাতি তত্ত্বের অসারতা নয়, বরং বাংলাদেশের প্রতিষ্ঠার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে ভারত একটি বহুজাতিক দেশ। একই সাথে এটাও প্রমাণিত হয় যে শুধুমাত্র বিশেষ একটি উপাদানের উপর ভিত্তি করে কোনো জাতিসত্তা গড়ে উঠতে পারে না। জাতীয়তাবাদী চেতনার বিকাশে মূল ভূখণ্ড, ভাষা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, সাহিত্য, সংস্কৃতির ঐতিহ্যের সাথে ধর্মীয় মূল্যবোধও একইভাবে প্রভাব রাখে। নির্দিষ্ট ভূখণ্ডে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়, জাত, কুল নির্বিশেষে যখন কোনো জনগোষ্ঠী এক সামগ্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে, তখনই জাতীয়তাবাদ প্রাণ পায়। জাতীয়তাবাদ মূলত এক ধরনের অনুভূতি, এক ধরনের মানসিকতা, এক ধরনের জাগ্রত চেতনা, যার সৃষ্টি হয় জনসমষ্টির প্রবহমান ঐতিহাসিক জীবনধারায়। জাতীয় সংগ্রামের ধারণায় গতিশীলতা অর্জন করার জন্য কোনো কোনো উপাদান বেশি ভূমিকা রাখবে বা বিশেষ ভূমিকা রাখবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে সময়, বাস্তব পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং নেতাদের উপর। অতীত সম্পর্কে গৌরববোধ, বর্তমানের উপভোগ বা বঞ্চনা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন জাতীয়তাবাদের চেতনাকে জাগ্রত করে এবং জনমনে গড়ে তোলে ঐক্যবদ্ধ সুরের মূর্ছনা। এই ধরনের ঐক্যবদ্ধ চেতনা যখন কোনো জনসমষ্টিকে একত্রিত করে, তখন সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবে তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সামগ্রিক সত্তা হিসেবে তা বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়, আর তারই ফলে একটি জাতি সবসময় সব রকম চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আদর্শিক ও দৈহিকভাবে প্রস্তুত হয়। বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে এখনও প্রচুর বিভ্রান্তির অবকাশ রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দরা এই বিভ্রান্তিকে আরও জটিল করে তুলেছেন তাদের ক্ষণস্থায়ী রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এই বিভ্রান্তি নিরসনের জন্য বুদ্ধিজীবীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রয়োজন, তাও প্রায় অনুপস্থিত। পরিষ্কারভাবে সত্যকে আমাদের জানতে হবে, আমাদের জাতীয়তাবাদ কী? বাংলাদেশি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়তাবাদ?